যে কারণে বাইরের শিল্পী দিয়ে বহু অর্থের বিনিময়ে পাথরের লক্ষ্মী প্রতিমা বানিয়ে রেখেছিলাম। যেদিনের ঘটনা বলছি সেদিন অনেক রাত পর্যন্ত এই বৈঠক ঘরে বসে গ্রামের 10-15 জন মিলে আসন্ন শ্যামা পূজা সংক্রান্ত প্রস্তুতিমূলক আলোচনা চলছিল। রাত 12টা নাগাদ সবাই চলে গেলে একটা চুর ধরিয়ে আনমনেই মূর্তিটার দিকে চেয়েছিলাম। ওই জায়গায় জমিদার হাতের ইশারায় কিশোরী চেয়ারের ঠিক পিছনের দিকটায় দেখালো। আমরা সেদিকে দৃষ্টি নিয়ে আবার জমিদারের দিকে ফিরলাম। উনি বলতে লাগলেন, তখনও পর্যন্ত সব ঠিক ছিল। পরের সকালে ছোট ছেলে এসে আমায় ডাক, বাবা উঠুন উঠুন বাবা, বাড়িতে চুরি হয়ে গেছে। তখনই ওর মুখে শব্দ শুনে নিচে এলাম। দেখি সত্যি ঘরের সবকিছু অক্ষত থাকলেও মূর্তিটা নেই। ছড়িয়ে পড়তে সকলেই এসে এসে খবর নিয়ে গেছে। সেই জন্য কাউকে সন্দেহ করার মতো আর নেই। ব্যাপারটা মাথার থেকে যাওয়ার আগেই ঘটলো আবার এই ঘটনা। ছাদে চললে ঘরের দেওয়ালটা চুইয়ে চুইয়ে জল। সেই কারণে আমি মানিককে পাঠিয়েছিলাম জল করার নলগুলো একটু পরিষ্কার। ঠাকুরমশাই, কিসের শব্দ হলো? এমন সময় ছাদের ওপর থেকে যেন কোনো দৈত্য দৌড়ে যাওয়ার মতন শব্দ হলো। চের করে কাঁপা হাত তুলে দেখিয়ে দিল বারান্দার দিকটা। কিশোরী, টর্চটা নিয়ে এসো বলে তারানাথ চাবিটা নিয়ে ছুটে বারান্দায় গেল। দাঁড়িয়ে দুদিকে একবার দেখে নিয়ে বাঁ দিকে সিঁড়ি লক্ষ্য করে দৌড়ে উপরে উঠতে শুরু করল। আমিও কিশোরী তার পেছন পেছন, এবং কিশোরীর হাতে একটি 2 সেলের টর্চ। ছাদের সিঁড়ি ফুরিয়েছে একটি মস্ত বড় লোহার দরজার পাদদেশে। উত্তেজনায় বুকের ভেতরে তোলপাড় করছে ঠিকই, কিন্তু এই নির্ভীক তারানাথকে চোখের সামনে এই রূপে পেয়ে মস্তিষ্কে যেন কোনো সম্ভাব্য অলৌকিকতাও ঠাঁই পাচ্ছে না মুহূর্তের জন্যেও। তারানাথ ব্যস্ত হাতে তালা খুলে সজোরে লোহার এক পাল্লা দরজাটা ঠেলে দিল বিপরীত দিকে। টর্চের প্রয়োজন পড়ল না। বৃষ্টি ঝরে যাওয়া মেঘমুক্ত আকাশে চাঁদ ফুটেছে যেন কোনো এক রূপকথার গল্পের অতি সুন্দর রাতের মতন। সেই আলো দরজার এপার থেকেই যা দেখলাম, তা দেখার পর আমার বা কিশোরীর মতো মানুষের হৃৎপিণ্ড মুহূর্তের মধ্যেই থেমে যায়নি। এই কথা ভেবেই এখনো অবাক। ছাদের ঠিক মাঝখানে একটা অপেক্ষাকৃত উঁচু জায়গায় বসে আছে একটি মেয়ে। আমরা তার মাথার পেছনের দিকটা দেখতে পাচ্ছি। পরনের বস্ত্রটা শাড়ি না অন্য কিছু তা বোঝার উপায় নেই। কিশোরী এগিয়ে যেতে চাইছিল, তারানাথ সামনে হাত রেখে বাধা দিল। ঠিক তখনই নিঃশব্দে মেয়েটির কাঁধের ওপরে এসে বসল একটি পেঁচা। এই পাখিটির আকার কিন্তু অন্য সকল পেঁচার মতো নয়। সাধারণত আমরা যেমন পেঁচা দেখি বা দেখেছি তার থেকেও 10 গুণ বড়। অবাক করা ব্যাপার হলো এই, এত বড় একটা প্রাণী মেয়েটির কাঁধে এসে বসতেও তার শরীরী অভিব্যক্তির কিন্তু কোনো পরিবর্তন নেই। সে যেন জানতো এই পেঁচাটি আসবে, অথবা পাখিটা হয়তো তার পোষ্য। তারানাথ প্রশ্ন করল, কে তুমি? এই বাড়িতে কেন এসেছো? মেয়েটি উঠে দাঁড়ালো। ধীরে ধীরে ছাদের কোমর সমান উঁচু রেলিংয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পেঁচাটি যেন তার সব থেকে পছন্দের জায়গায় এসে বসেছে, কোনো নড়াচড়া নেই। সেই প্রথমবার তার হাড় হিম করে দেওয়া গলার শব্দটা শুনেছিলাম। বাঁধানো রেলিংয়ের ওপর ঝুঁকে পড়ে সে উত্তর দিল, কি হলো? বলেই ঝুঁকে পড়া দেহটাকে আরো ঝুঁকিয়ে দিল ছাদের থেকে নিচের দিকে। লক্ষ্য করলাম পেটের উপরে ভর দিয়ে তার 2টি পা কাঁপতে কাঁপতে উঠতে থাকলো শূন্যে। কিশোরী নিচু গলায় বলল, ঠাকুর মশাই, পড়ে যাবে তো মেয়েটা। ছাদের রেলিং টপকে অদৃশ্য হলো, কিন্তু নিচে কোনো ভারী বস্তু পড়ার মতো শব্দ হলো না। বাড়ির পেছনের আম গাছগুলোর পাতায় কোনো এক অলৌকিক দুর্যোগের ঝোড়ো হাওয়া বয়ে গেল দ্রুত গতিতে। আমার ও কিশোরীর দুজনের অবস্থায় তখন পাথরের মূর্তি প্রমাণ।
আকস্মিক বিস্ময়তা সম্পূর্ণ বাকরুদ্ধ করে দিয়েছে ততক্ষণে। তারানাথ বলল, নিচে চলো, এখানের কাজ ফুরিয়েছে। আমরা তাকে অনুসরণ করে আবার নিচে ফিরে এলাম। অবাক হলাম গৃহস্বামীর ঘটনাস্থলে উপস্থিত না হওয়া দেখে। উনি বৈঠক ঘরে একই স্থানে চুপ করে বসেছিলেন। আমাদের দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ভয়ার্ত কণ্ঠে বললেন, ঠাকুর মশাই কিসের শব্দ হলো? আর ফিরতেই বা এত দেরি হলো কেন? তারানাথ জবাব দেয়, আপনারা বাড়ির প্রত্যেকে কয়েকদিন এক ঘরে থাকেন। বিপদ আসছে মুকুজ্জমশাই। বিপদ? কি বিপদ?